গল্পকরণে আজকে আমি শুরু করতে যাচ্ছি আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর। গল্পটি রূপান্তর করেছে সাইম সুলাইমান এবং গল্পটি প্রকাশ করা হয় সেবা প্রকাশনী থেকে। 2017 সালে সেবা প্রকাশনী থেকে প্রকাশ করা হয় এই গল্পটি 24/4 কাজী মোতাহার হোসেন সড়ক, সেগুনবাগিচা, ঢাকা 1000 থেকে। চলুন শুরু করি গুপ্তচরের প্রথম পর্ব আজ। 1940 সাল, বসন্তকাল। ফ্ল্যাটের হলে ঢুকে ওভারকোট খুলল টম বেরেসফোর্ড। সময় নিয়ে সযত্নে ঝুলিয়ে রাখল ওটা ক্লথ ব্যাগে। পাশের হুকে ঝুলল ওর হ্যাট। ঠোঁটের কোনায় মেখে হাসি ঝুলিয়ে সিটিং রুমে ঢুকল। এখানে বসে আছে ওর স্ত্রী, খাকি উল দিয়ে বালাক্লাবা হেলমেট বুনছে। টমের দিকে একবার তাকিয়েই আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল টাপেন্স, অর্থাৎ মিসেস বেরেসফোর্ড। বলল, সন্ধ্যা পত্রিকায় কোনো খবর আছে? প্রচণ্ড হামলা চালানোর জন্য আসছে জার্মানরা। ফ্রান্সের অবস্থা খুবই খারাপ। সারা পৃথিবীর অবস্থাই তো খারাপ। তোমার খবর কি? ভালো না। আর্মি, নেভি, এয়ারফোর্স, ফরেন অফিস সব জায়গায় চেষ্টা করেছে, কিন্তু আমার মতো 46 বছর বয়সের কেউ বোধ হয় বুড়ো হয়ে গেছে ওদের বিবেচনায়। সবারই এক কথা, দরকার হলে পরে জানাবো। আমারও একই অবস্থা। নার্সিংয়ের জন্য বেশি হয়ে গেছে আমার বয়স। যেখানে গেছি সোজা বলে দিয়েছে, লাগবে না, ধন্যবাদ। লোকে এই কাজে ননির পুতুল ছুকরিদের নিতে চায়, যারা কাটাছেঁড়া অথবা স্টেরালাইজড ড্রেসিং কি তাও দেখেনি কখনো। কিন্তু আমার মতো অভিজ্ঞ কাউকে নেবে না। অথচ 1915 থেকে 1918 পর্যন্ত 3 বছর নার্স হিসেবে কাজ করেছি সার্জিক্যাল ওয়ার্ড অফ অপারেটিং থিয়েটারে। এমনকি একটা ডেলিভারি ভ্যানও চালিয়েছি। আর এখন আমি একজন গরিব, একঘেয়ে, মাঝবয়সী। যুদ্ধ শেষ করে দিয়েছে সব কিছু। তবে কপাল ভালো, আমাদের মেয়ে ডেবরা একটা চাকরি পেয়ে গেছে। ওর যমজ বোন ডেরেকেরও যদি একটা হিল্লে হয়ে যেত। আচ্ছা, আমরা কি আসলেই অকেজো হয়ে গেছি, নাকি লোকে আমাদেরকে কটাক্ষ করছে আর আমরা তাই মেনে নিচ্ছি? অথচ মনে করে দেখো, একবার তোমার মাথায় বাড়ি মেরে তোমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল জার্মান এজেন্টরা। মনে করে দেখো, একবার আমরা দুজনে পিছু নিয়েছিলাম ভয়ঙ্কর এক ক্রিমিনালের এবং শেষ পর্যন্ত ওকে ধরে ফেলেছিলাম লোকটাকে। আরেকবার উদ্ধার করেছিলাম একটা মেয়েকে। ওর কাছ থেকে পেয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ গোপন কাগজ। মনে পড়ে, একটা দেশের সরকার প্রধান ধন্যবাদ জানিয়েছিল আমাদেরকে। থেমে একটু দম নিল টাপেন্স। আমাদেরকে, তোমাকে আর আমাকে। অথচ এখন আমরা মিস্টার ও মিসেস বেরেসফোর্ড, অবাঞ্ছিত। লোকে এখন তুচ্ছতাচ্ছিল্য করছে আমাদের। চোখ পিটপিট করল, অশ্রু গোপন করার চেষ্টা করছে। মিস্টার কার্টারকে নিয়ে আমি হতাশ। কেন? তিনি তো চমৎকার একটা চিঠি লিখেছেন। ওই লেখা পর্যন্তই, তার বেশি কিছু করতে পারিনি আমাদের জন্য। করবেন কিভাবে? তিনিও আমাদের মতো সব ছেড়ে দিয়েছেন। তাছাড়া বয়স হয়েছে তার। এখন স্কটল্যান্ডে থাকেন, মাছ ধরে সময় কাটান। তিনি ইচ্ছে করলে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতেন আমাদের জন্য। বেকার থাকাটা মেয়েদের চেয়ে ছেলেদের জন্য বেশি খারাপ। মেয়েরা এটা সেটা বুনতে পারে, পার্সেল করতে পারে, ক্যান্টিনে কাজে সাহায্য করতে পারে। সদর দরজার বেল বেজে উঠল এমন সময়। উঠে গিয়ে দরজা খুলল টাপেন্স। চওড়া কাঁধ, বড় গোফ আর লালচে চেহারার এক লোক দাঁড়িয়ে আছে গোবরাটে। আপনি কি মিসেস বেরেসফোর্ড? লোকটার কণ্ঠ মনোরম। জি। আমার নাম গ্রান্ট। আমি লর্ড ইস্ট হ্যাম্পটনের বন্ধু। আপনার এবং আপনার স্বামীর সঙ্গে দেখা করতে বলেছেন তিনি আমাকে। ভেতরে আসুন। গ্রান্টকে পথ দেখিয়ে সিটিং রুমে নিয়ে এলো টাপেন্স। টমিকে দেখিয়ে দিয়ে বলল, আমার স্বামী ক্যাপ্টেন। মিস্টার, শুধরে দেওয়ার কায়দায় বলল গ্রান্ট। টমির দিকে তাকিয়ে টাপেন্স বলল, মিস্টার গ্রান্ট। মিস্টার কার, লর্ড ইস্ট হ্যাম্পটনের বন্ধু।
ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সাবেক প্রধানের ছদ্মনামটা তার আসল নামের চেয়ে সহজে চলে আসছে টাপেন্সের মুখে। মিস্টার গ্রান্ট আকর্ষণীয় একটা লোক। তার কথাবার্তা অকপট, ব্যবহার অমায়িক, তাই আড্ডায় জমে উঠতে সময় লাগল না। কিছুক্ষণ কথা বলার পর ঘর ছেড়ে বেরিয়ে গেল টাপেন্স। ফিরে এলো সিঁড়ির একটা বোতল আর কয়েকটা গ্লাস নিয়ে। আপনারা নাকি কাজ খুঁজছেন? গলা ভিজিয়ে টমিকে বললেন মিস্টার গ্রান্ট। উৎসুক দৃষ্টি ফুটল টমির চোখে। হ্যাঁ, আপনি কি? হেসে ফেললেন মিস্টার গ্রান্ট, মাথা নাড়লেন। না, সেরকম কিছু বোঝাতে চাইনি আমি, কিছু মনে করবেন না। ওসব কাজ যুবক যুবতীদের জন্য, অথবা যারা অনেক বছর ধরে আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে তাদের জন্য। আমি যে কাজের কথা বলছি তা ধারাবাধা নিয়মের, যাকে বলা হয় অফিস ওয়ার্ক। যেমন কাগজপত্র ফাইলিং করা, লাল ফিতা দিয়ে ওগুলো বাঁধা, তারপর জায়গা মতো তুলে রাখা। চেহারা ঝুলে পড়ল টমির। ও আচ্ছা। নাই মামার চেয়ে কানা মামা ভালো, উৎসাহ দেওয়ার ভঙ্গিতে বলল মিস্টার গ্রান্ট। যাই হোক, মিনিস্ট্রি অফ রিকোয়ারমেন্টস এ আমার অফিসে আসুন একদিন। আমার রুম নাম্বার 22। আশা করছি কোনো না কোনো কাজ দিতে পারবো আপনাদেরকে। টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলল টাপেন্স। হ্যালো, হ্যাঁ কি? ও প্রান্তে চেঁচিয়ে কথা বলছে একটা উত্তেজিত কণ্ঠ। চেহারা বদলে গেল টাপেন্সের। কখন? অবশ্যই, এক্ষুনি আসছি আমি। রিসিভারটা জায়গা মতো রেখে দিল সে। টমির দিকে তাকিয়ে বলল, মরিন ফোন করেছিল। তাই ভেবেছিলাম, এখান থেকে শুনে ওর কণ্ঠ চিনতে পেরেছি। মিস্টার গ্রান্ট, আমি খুবই দুঃখিত, ক্ষমা প্রার্থনার ঢঙ্গে বলল টাপেন্স। মরিন আমার বান্ধবী, ওর বাসায় এখনই যেতে হবে আমাকে। পরে গিয়ে পা মুচকে ফেলেছে সে। ছোট্ট একটা মেয়ে ছাড়া ওর সঙ্গে কেউ নেই। দয়া করে কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে? মিস্টার গ্রান্টের উদ্দেশ্যে হাসল টাপেন্স। সোফার উপর পড়ে থাকা একটা কোট তুলে নিয়ে পড়ল। তাড়াহুড়া করে বেরিয়ে গেল ফ্ল্যাটের বাইরে। চলে যাওয়ার আগে দাঁড়াম করে আটকে দিল দরজাটা। অতিথিদের জন্য আরেক গ্লাস শেরি ঢালল টমি। ধন্যবাদ। গ্লাসটা নিলেন মিস্টার গ্রান্ট, ছোট করে চুমুক দিলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, আপনার স্ত্রী চলে গেছেন, ভালোই হয়েছে। একদিক দিয়ে সময় বাঁচল। বুঝলাম না। তাকে নিয়ে আমার অফিসে যদি যেতেন, অন্য কোনো কাজের ব্যাপারে কথা বলতে হতো আপনার সঙ্গে, কিন্তু এখন আসল কাজের ব্যাপারটা খোলামেলা বলা যাবে। আসল কাজ? হ্যাঁ, কাজটার জন্য আপনার নাম প্রস্তাব করেছে লর্ড ইস্ট হ্যাম্পটন নিজে, কিন্তু সেটা খুবই গোপনীয়। আপনার স্ত্রীও যাতে জানতে না পারেন, বুঝতে পেরেছেন? মাথা ঝাঁকালো টমি। আমরা দুজনে কিন্তু আগেও একসঙ্গে কাজ করেছি। জানি, কিন্তু এবারের কাজটা শুধু আপনার জন্য। আচ্ছা। আমাদের মন্ত্রণালয়ে বিশেষ একটা প্রয়োজনে স্কটল্যান্ডে পাঠানো হবে আপনাকে। আপনার স্ত্রী যেতে পারবে না আপনার সঙ্গে। কিছু বলল না টমি, অপেক্ষা করছে মিস্টার গ্রান্টের পরের কথার জন্য। পত্রপত্রিকায় চোখ বোলার নিশ্চয়ই। 5th কলাম কি জানেন? জানি, ঘরের শত্রু বিভীষণ। ঠিক, ভুল থেকে শিক্ষা নিয়েছি আমরা। বুঝতে পেরেছি, এই ঘরের শত্রুদের যদি চিহ্নিত করে শেষ করতে না পারি, যুদ্ধে জয়লাভ করতে পারবো না কিছুতেই। জার্মানির বম্বারগুলো যতটা ক্ষতিকর আমাদের জন্য, এই শত্রুরা তার চেয়েও বেশি ক্ষতিকর। মাথা ঝাঁকালো টমি। এই বিভীষণদের মধ্যে কেউ লুকিয়ে আছে আমাদের সমাজের উঁচু মহলে, আবার কেউ সাধারণ জনস্রোতে। ওরা আসলে নাৎসিদের চর। উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নৌবাহিনী সদর দপ্তরে আছে 2 জন, বিমান বাহিনীতে আছে 2 কি 3 জন। শুনলে আশ্চর্য হবেন, কেউ কেউ আবার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের বড় কর্তা। মন্ত্রণালয়ের গোপন খবর জোগাড় করার সক্ষমতা আছে ওদের।
বুঝলাম, কিন্তু আমি আপনাদের কি উপকার করতে পারবো? ওই লোকগুলোর কাউকে তো আমি চিনি না। এবং সেটাই আমাদের প্লাস পয়েন্ট। ওরা আপনাকে চেনে না, অথচ ওরা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অনেককেই চেনে। এ ব্যাপারে কি করা যায় জানতে লর্ড ইস্ট হ্যামস্টনের কাছে গিয়েছিলাম আমি। তিনি অসুস্থ, কিন্তু এখনও আগের মতো ধারালো আছে তার মগজ। আপনার কথা বললেন তিনি। বললেন, আজ থেকে প্রায় 20 বছর আগে আপনি কাজ করেছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে। এখন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই আপনার। আপনার চেহারা চেনে না কেউই। এবার বলুন, কাজটা কি নেবেন? নেব না মানে? অবশ্যই নেব, যদিও এখনও বুঝতে পারছি না কিভাবে সাহায্য করব আপনাদের। এই পেশায় আমাকে এখন একজন নবিশ বলা যায়। সেরকম কাউকে তো দরকার আমাদের, যারা পেশাদার। এই অ্যাসাইনমেন্টে তাদের হাত পা বাঁধা, বুঝতে পারছেন না কেন? অ্যাসাইনমেন্টের জন্য যে লোক সবার সেরা ছিল আমাদের জন্য, তার জায়গায় নিতে হবে আপনাকে। ছিল? কথাটা ধরল টমি। হ্যাঁ, গত মঙ্গলবার সেন্ট ব্রিজেটস হাসপাতালে মারা গেছেন সে। দ্রুতগামী একটা ট্রাক ওকে চাপা দিয়ে পালিয়ে গেছে। তারপর মাত্র কয়েক ঘন্টা বেঁচে ছিল সে। দুর্ঘটনা, কিন্তু আমরা জানি আসলে তা না। আমারও তাই মনে হচ্ছে। ফারকুহার মানে আমাদের সেই এজেন্টের মৃত্যু কিছু একটা ইঙ্গিত করেছে। সে কি কারো পেছনে লেগেছিল? সে কি বিশেষ কিছু জেনে ফেলেছিল? কপাল খারাপ, সে আসলে কি জেনেছিল অথবা আদৌ কিছু জেনেছিল কি না তা এখনও জানতে পারিনি আমরা। তবে এটা জানা গেছে কিছু একটা নিয়ে উঠে পড়ে লেগেছিল সে। চুপ করে আছে টমি। দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছিল ফারকুহার। মারা যাওয়ার কয়েক মিনিট আগে জ্ঞান ফিরে পেয়েছিল বলছে গ্রান্ট। তখন কিছু একটা বলেছে অথবা বলার চেষ্টা করেছে সে। কি? NRM, সং সুসি। মানে কি কথাটার? যেহেতু আপনি 20 বছর ধরে নেই গুপ্তচর বিভাগে, তাই বুঝতে পারেননি। NRM হচ্ছে 5th কলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বিশ্বস্ত দুজন এজেন্টের ছদ্মনাম। শুধু ইংল্যান্ডে না, অন্য দেশেও এদের গতিবিধি আঁচ করেছি আমরা। কিন্তু ওদের সম্পর্কে খুব কম জানা গেছে আমাদের। তবে ওদের উদ্দেশ্য কি তা জানি। বিদেশি দেশগুলোতে 5th কলামের কার্যক্রম শুরু করা এবং চূড়ান্ত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত তা চালিয়ে যাওয়া। এক্ষেত্রে ওই দেশ আর জার্মানির মধ্যে লিয়াজো অফিসার হিসেবে কাজ করে ওরা। অ্যান একটা পুরুষ মানুষের নাম, আর এম একজন মহিলা। ওরা হিটলারের খুবই বিশ্বস্ত লোক। এসব জানতে পেরেছেন কিভাবে? বিশ্বযুদ্ধের শুরুতে একটা কোডেড মেসেজ আমাদের হাতে আসে। ওটাতে বলা হয়েছিল, ইংল্যান্ডের জন্য এন অথবা এমকে কাজে লাগাও। ফারকুহার, আমার অনুমান যে কোনো একজনের সন্ধান পেয়ে গিয়েছিল, কিন্তু সেটাকে জানি না। আর সং সুসি, ওটার মানে কি? প্রথমে শুনলে দুর্বোধ্য মনে হয়, কিন্তু ফারকুহাবের ফ্রেঞ্চ উচ্চারণ খুব একটা ভালো ছিল না। মানে? ওর পকেটে লিয়া হ্যাম্পটনের একটা রিটার্ন টিকিট পাওয়া গেছে। ওখানে বেশ কয়েকটা গেস্ট হাউস আর বোর্ডিং হাউস আছে। ওগুলোর মধ্যে একটার নাম হচ্ছে সন সুসি। ওটাকে বিকৃত উচ্চারণে সংসূচি বলেছে মিস্টার ফারকুহাব। তার মানে ওখানে যেতে হবে আমাকে, জানতে হবে কিসের পেছনে লেগেছিলেন তিনি। ঠিক, কিন্তু কি খুঁজব জানি না। ব্যাপারটা নির্ভর করছে আপনার উপর। তাহলে আগে বলে রাখি, আমার মস্তিষ্ক কিন্তু ক্ষুরধার না। কিন্তু আমি শুনেছি আপনি আগে যখন কাজ করেছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে, যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। আমার মনে হয় দক্ষতার চেয়ে কপালের গুণ বললে মানায় বেশি। আমাদের তো এখন কপালের গুণই দরকার। লিয়া হ্যাম্পটনের ব্যাপারে কিছু বলুন। বুড়ি বুড়ি মহিলার দেখা পাবেন সেখানে। আছেন বুড়ো কর্নেল আর চিরকুমাররা। দু একজন বিদেশিরও দেখা পেতে পারেন।
সব মিলিয়ে হরেক রকমের মানুষ বাস সেখানে। তাদের মধ্যে অ্যান অথবা অ্যামও আছে? থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আসলে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আবার এমন কেউ থাকতে পারে যার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয় অ্যান অথবা এম এর। আপনার কাজ হবে চোখ কান খোলা রাখা, নিজের পরিচয় গোপন রেখে সবার সঙ্গে বন্ধুর মতো মেশা, দরকার হলে চুটিয়ে আড্ডা দেয়া। তারপর কি জানতে পারলেন তা আমাদের কাছে রিপোর্ট করা। সনসুশির ব্যাপারে কিছু বলুন। ওটা সিসাইড রিসোর্টের একটা বোর্ডিং হাউস। আধ ঘন্টা পর ফিরে এলো টাপেন্স। হাঁপাচ্ছে, অস্থির হয়ে আছে কৌতূহলে। চলে গেছেন মিস্টার গ্রান্ট। ফ্ল্যাটে টমি একা। একটা আর্মচেয়ারে বসে শীষ বাজাচ্ছে সে, চেহারায় অনিশ্চিত অভিব্যক্তি। কি হলো শেষ পর্যন্ত? জিজ্ঞেস করল টাপেন্স। একটা চাকরি পেয়ে গেলাম। কি চাকরি? স্কটল্যান্ডে অফিস ওয়ার্ক। বলা হচ্ছে খুবই গোপনীয় কাজ, কিন্তু আমার কাছে খুব একটা রোমাঞ্চকর মনে হচ্ছে না। আমরা দুজনে যাব নাকি তুমি একা? শুধু আমি। মিস্টার কার্টার এত নীচ হলেন কি করে? আমার মনে হয় এবার তারা চান না একসঙ্গে কাজ করুক স্বামী স্ত্রী। এবারে অ্যাসাইনমেন্ট কি নিয়ে? কোডিং নাকি কোড ব্রেকিং? জ্যাবরার কাজের মতো না তো আবার? সাবধানে থেকো টমি। ওসব কাজে অদ্ভুত আচরণ করতে শুরু করে লুকে। ঘুমোতে পারে না, সারা রাত পায়াচারি করে বেড়ায় আর বলতে থাকে 9, 7, 8, 3, 4, 5, 2, 8, 6 কিংবা সেরকম কিছু। শেষ পর্যন্ত নার্ভাস ব্রেকডাউনের শিকার হয়, বাসায় ফিরে আসতে বাধ্য হয়। আমার কিছু হবে না। আচ্ছা, আমি তোমার সঙ্গে যেতে পারি? সহকর্মী হিসেবে না, তোমার স্ত্রী হিসেবে। অস্থির ছাপ পড়ল টমির চেহারায়। দুঃখিত, তুমি না হয় এখানেই থাকো, উল দিয়ে ব্যালাক্লোবা হেলমেট বোনো। এক থাবায় ব্যালাক্লোবা হেলমেটটা তুলে নিয়ে টাপেন্স সোফা থেকে ছুঁড়ে মারল মেঝেতে। খাকি উল দু চোখে দেখতে পারি না আমি। 3 দিন পর অ্যাবডিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল টমি। স্টেশনে ওকে বিদায় জানাতে গেল টাপেন্স। বরাবরের মতোই হাসি খুশি দেখাচ্ছে ওকে। ট্রেনটা যখন বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে, তখন ঘাড় ঘুরিয়ে টাপেন্সকে দেখল টমি। প্ল্যাটফর্ম ধরে ধীর পায়ে হেঁটে চলে যাচ্ছে ছোটোখাটো মানুষটা। কেমন অসহায় দেখাচ্ছে ওকে। গলার কাছে শক্ত কিছু একটা আকস্মাৎ উপস্থিত টের পেল টমি। টাপেন্সকে একা রেখে চলে যাচ্ছে সে। নিজেকে সামলালো টমি। কাজ মানে কাজ, আদেশ মানে আদেশ, আবেগের কোনো জায়গা নেই এসবের মধ্যে। স্কটল্যান্ডে পৌঁছে গেল সে। ম্যানচেস্টারের ট্রেনে উঠে পড়ল পরের দিন। যাত্রা শুরু তৃতীয় দিনে পৌঁছালো লিয়ারহ্যাম্পটনে। বড় একটা হোটেলে উঠে শুয়ে বসে কাটিয়ে দিল দিনটা। পরদিন বের হলো ছোটোখাটো কিছু হোটেল আর গেস্ট হাউসের সন্ধানে। লম্বা সময় থাকতে হলে একটু সস্তার রুম দরকার, অন্তত সে কথা জানালো হোটেল কর্তৃপক্ষকে। কিন্তু আসলে গিয়ে হাজির হলো সনসুসিতে। এটা টকটকে লাল রঙের একটা ভিক্টোরিয়ান ভিলা। একটা পাহাড়ের একপাশে অবস্থিত। উপরতলায় সাগরমুখী জানালাগুলোর দাঁড়ালে সাগরটা দেখা যায় অনেকখানি। হলে একসঙ্গে পাওয়া যায় ধুলোর গন্ধ আর রান্না করার সুবাস। সেখানকার কার্পেটটা বহুল ব্যবহারে মলিন হয়ে গেছে। ভিলা স্বত্বাধিকারিণী মিসেস পেরেন্নার সঙ্গে তার অফিসে দেখা করল টমি। অফিস মানে ছোট্ট একটা অগোছালো রুম। বড় একটা টেবিলের উপর ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে কাগজপত্র। মাঝবয়সী মিসেস পেরেন্না নিজেও অপরিপাটি। তার কোকড়ানো কোকড়ানো চুলগুলো যেন জট পাকিয়ে গেছে। ভারী মেকআপ যেন বদলে দিয়েছে চেহারার আদল। প্রায় সবসময় হাসেন তিনি, দেখা যায় ঝকঝকে সাদা দাঁত। মিস মিডোস, স্বত্বাধিকারিণীর সঙ্গে কথা বলার সময় একটুখানি হাসার চেষ্টা করল টমিও। মানে আমার এক চাচাতো বোন 2 বছর আগে থেকে গেছে আপনার এখানে। মিস মিডোস না? যেন স্মৃতি হাতড়াচ্ছেন মিসেস পেরেন্না। হ্যাঁ, মনে পড়েছে। চমৎকার এক বুড়ি মহিলা। আসলে তত বুড়ি না তিনি, মানে
বয়সের তুলনায় যথেষ্ট কর্মঠ, আর তার রসবোধ বলার বাইরে। মাথা ঝাঁকালো টমি, মনে করার চেষ্টা করছে মিস মিডোর্সের ব্যাপারে ঠিক কী বলা হয়েছে ওকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। হ্যাঁ, ওই নামই আসলে একজন ছিলেন, তবে তিনি দেখতে কেমন তা জানানো হয়নি। আসলে চেহারায় দুঃখের ভাব ফুটিয়ে তুলল টমি। মিস মিডোস আর বেঁচে নেই। অদৃশ্য হয়ে গেল মিসেস প্যারেন্ডার ঝকঝকে সাদা দাঁত। বেচারি, দেখলে মনে হবে মিস মিডোসের জন্য শোক করছেন তিনি। আপনার রুমের ব্যাপারে কথা বলা যাক মিস্টার মিডোস। আপনার জন্যই মানানসই হবে এরকম একটা রুম আছে আমার ওখানে। রুমটা উপরতলায়, জানালা দিয়ে সাগর দেখা যায়। বোন মারা যাওয়া আপনি নিশ্চয়ই যার পণ্যে দুঃখিত। বুঝতে পারছি, সেই কারণে লন্ডন ছেড়ে চলে এসেছেন এখানে। কথা বলতে বলতে টমিকে উপরতলায় নিয়ে এলেন মিসেস প্যারেন্না। একটার পর একটা রুম দেখাচ্ছেন। বেশ কিছুদিন থাকবেন আপনি, তাই না? তাহলে বিল 1 সপ্তাহ পর পর দিলেই চলবে। আর আমার রুমগুলোর ভাড়া কিন্তু একটু বেশি। টমি এমন একটা ভাব করল যেন হতাশ হয়েছে। কি করব বলুন? নিজের সাফাই গাওয়ার সুর দিয়ে মিসেস প্যারেন্নার কণ্ঠে। যুদ্ধের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে। ঠিক, হিটলারকে ফাঁসিতে ঝোলানো উচিত। লোকটা একটা পাগল। মাথা ঝাঁকালেন মিসেস প্যারেন্না। আপনি মিস মিডোস, মানে আমার আগের এক বোর্ডারের আত্মীয়। আপনার জন্য হাউসকিপিংয়ের খরচ সব ক্ষেত্রে আধগিনি করে কম রাখব। ভেবে দেখি। চলে যাওয়ার জন্য সিঁড়ির উদ্দেশ্যে রওনা দিল টমি। ওর পিছু পিছু সদর দরজা পর্যন্ত এলেন মিসেস প্যারেন্না, বকবক করছেন। টমি ভাবছে মিসেস প্যারেন্নাকে কুৎসিত বলা চলে না, আবার তিনি যে সেরকম সুন্দরী তাও না। তার জাতীয়তা কি? ইংরেজ? মনে হয় না। প্যারেন্না নামটা শুনলে স্প্যানিশ বা পর্তুগিজদের কথা মনে পড়ে, তবে নামটা তার স্বামীরও হতে পারে, এবং সে সম্ভাবনাই বেশি। ভদ্রমহিলা সম্ভবত আইরিশ, কিন্তু আয়ারল্যান্ডের লোকেরা যেভাবে ইংরেজি বলে সেভাবে তা বলেন না তিনি। ঠিক আছে। মিসেস প্যারেন্নার বকবকানি শুনে রাজি হওয়ার ভঙ্গিতে বলল টমি, কাল তাহলে চলে আসবো আপনার এখানে। পরদিন 6টার সময় চলে এলো সে। ওকে অভ্যর্থনা জানানোর জন্য বেরিয়ে এলেন মিসেস প্যারেন্না। সন্সোষের বোর্ডার হিসেবে টমি কী করতে পারবে এবং কী করতে পারবে না সেসবের লম্বা একটা লিস্ট ধরিয়ে দিলেন ওর হাতে। তারপর ওকে লাউঞ্জে নিয়ে গিয়ে বললেন, আমার বোর্ডিং হাউসে যারা থাকেন তাদেরকে বোর্ডার বলি না আমি, তারা আমার অতিথি। নতুন কেউ এলে তাকে সবসময় পরিচয় করে দেই আগের অতিথিদের সঙ্গে। মিসেস প্যারেন্না আর টমি ছাড়া 5 জন মানুষ আছে লাউঞ্জে। ওদের দিকে তাকিয়ে মিসেস প্যারেন্না বললেন, আমাদের নতুন মেহমান মিস্টার মিডোস। কুঁতকুতে চোখ আর নাকের নিচে গোফের রেখাওয়ালা বিশাল দেহে এক মহিলার দিকে টমির দৃষ্টি আকর্ষণ করলেন। মিসেস ওরুক, মেজর ব্লেচলি, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাকে ইঙ্গিত করে দেখালেন মিসেস প্যারেন্না। টমির দিকে তাকিয়ে মাথাটা একটুখানি নোয়ালেন মেজর ব্লেচলি। মিস্টার কার্ল ভন ভেনিম, সাদা চুল আর নীল চোখের এক যুবককে দেখালেন মিসেস প্যারেন্না। উঠে দাঁড়িয়ে টমিকে বাও করল কার্ল। খাকি উল দিয়ে কিছু একটা বুনছেন বয়স্ক এক মহিলা। তাকে দেখে মিসেস প্যারেন্না বললেন, মিস মিন্টন। টমির সঙ্গে চুকাচুকি হওয়ায় ফিক করে হেসে ফেলেন মিস মিন্টন। আর সবশেষে মিসেস ব্ল্যানক্যানসপ, বললেন মিসেস প্যারেন্না। এই মহিলাও কি যেন বুনছে। ওর নামটা উচ্চারিত হতে শুনে উস্খুসু কালো চুলে ভরা মাথাটা ঘুরিয়ে তাকালো টমির দিকে। সঙ্গে সঙ্গে যেন দম আটকে গেল টমির। ওর মনে হচ্ছে সে স্থির দাঁড়িয়ে আছে আর ঘরটা ঘুরছে। টাপেন্স! যতটা অসম্ভব আর অবিশ্বাসী হোক না কেন, সনসোসের লাউঞ্চে বসে একটা ব্যালাক্লাইবা হেলমেট বুনছে সে। এখন সোজা তাকিয়ে আছে টমির চোখের দিকে। ওর সেই শান্ত নিরুৎসুক দৃষ্টি দেখলে কেউ বলবে না টমির সঙ্গে পূর্ব পরিচয় আছে ওর। টমির বিস্ময়বোধ বাড়ল।
টাপেন্স কিভাবে এখানে এলো? সন্ধ্যাটা কিভাবে কাটছে টমির তা নিজেই জানে না সে। বারবার টাপেন্সের দিকে তাকাতে ইচ্ছে করছে ওর, কিন্তু বারবার সামলে নিচ্ছে নিজেকে। যদি ভুলেও কখনো চোখ পড়ছে, হুশ হওয়া মাত্রই তাকাচ্ছে আরেক দিকে। ডিনারের সময় দেখা মিলল সনসুশির আরও 3 জন বাসিন্দার। 2 জন মাঝবয়সী এক দম্পতি, মিস্টার ও মিসেস কেইলি। অন্যজন মিসেস স্প্রট, যুবতী। অল্প বয়সে বিয়ে করে মা হয়ে গেছে। জার্মানদের হামলায় ভয়ে নিজের ছোট্ট মেয়েকে নিয়ে লন্ডন ছেড়ে এখানে এসেছে। ওকে দেখলেই বোঝা যায় বাধ্য হয়ে লিয়া হ্যাম্পটনে থাকতে হচ্ছে বলে খুবই বিরক্ত সে। টমিও লন্ডন থেকে এসেছে শুনে জানতে চাইল, লন্ডন এখন অনেকটাই নিরাপদ না? শুনলাম অনেকেই নাকি ফিরে যাচ্ছে সেখানে। কিন্তু টমি কিছু বলার আগে মিসেস ওরুর্ক বললেন, সঙ্গে বাচ্চা আছে, এরকম কারো যাওয়া উচিত না লন্ডনে। আপনার মেয়ে বেটির কথা ভেবে দেখুন না একবার, কি লক্ষ্মী সে। ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবেন না কখনো। হিটলার কি ঘোষণা দিয়েছে ভুলে গেছেন? ইংল্যান্ডে আক্রমণ করার সময় নাকি ঘনিয়ে এসেছে। আমার মনে হয় গ্যাস হামলা করবে লোকটা। যা জানেন না তা বলছেন কেন? ফুঁসে উঠলেন মেজর ব্লেচলি। গ্যাসের পেছনে নষ্ট করার মতো সময় নেই জার্মানদের। হাই এক্সপ্লোসিভ ব্যবহার করা হবে, যেমনটা করা হয়েছে স্পেনে। খাওয়া শেষে লাউঞ্জে ফিরে বসল ওরা সবাই। মেজর ব্লেচলির কাছ থেকে তার সৈনিক জীবনের একটা একঘেয়ে অভিজ্ঞতা শুনতে বাধ্য হল টমি। উঠে বাইরে চলে গেল কার্ল। যাওয়ার আগে গোবরাটে দাঁড়িয়ে বাউ করল বাকিদের। টমির পাঁজরে কোনোই দিয়ে হালকা গুঁতো দিল মেজর ব্লেচলি। ওই ছোকরারা কিন্তু আসলে একজন শরণার্থী। যুদ্ধ শুরু হওয়ার মাসখানেক আগে প্রাণ নিয়ে কোনো রকমে পালাতে পেরেছে জার্মানি থেকে। সে তাহলে জার্মান? হ্যাঁ, কিন্তু ইহুদি না। নেটসিদের বদনাম করে নিজের পায়ে কুড়াল মেরেছে ওর বাবা। শুনেছি কার্লের 2 ভাই নাকি কনসেন্ট্রেশন ক্যাম্পে আছে এখন। সময় মতো দেশ ছাড়তে পেরেছে বলে বেঁচে গেছে সে। টমির দিকে এগিয়ে এলেন মিস্টার কেইলি। গল্প জুড়ে দিলেন ওর সঙ্গে। তার সেই গল্প শেষ হতে হতে ঘুমানোর সময় হয়ে গেল। পরদিন ভোরে ঘুম থেকে উঠে পড়ল টমি। এসপ্ল্যানেড আছে সনসুসের বাইরে। ঘর ছেড়ে বেরিয়ে দ্রুত পায়ে চলে গেল সেখানে। কিছুক্ষণ পর দেখল পরিচিত একটা মানুষ এগিয়ে আসছে ওর দিকে। হ্যাট উঁচু করে ধরল টমি। গুড মর্নিং মিসেস ব্ল্যানক্যানসপ। কাছে পিঠে এমন কেউ নেই যে শুনতে পাবে না ওদের কথোপকথন। টমির কাছে গিয়ে দাঁড়ালো টাপেন্স। তুমি এখানে এলে কি করে? জিজ্ঞেস করল টমি। অলৌকিক কাণ্ড ঘটিয়ে ফেলেছ দেখছি। অলৌকিক না, একটু বুদ্ধি খাটিয়েছে আর কি। কি বুদ্ধি? মিস্টার গ্রান্ট যখন মিস্টার কার্টারের কথা বললেন তখনই বুঝে গেলাম গুরুতর কিছু একটা হয়েছে। বুঝলাম তথাকথিত দাপ্তরিক কাজের নামে আসলে কি কাজে পাঠানো হবে তোমাকে। আরও বুঝলাম আমাকে যেতে দেওয়া হবে না তোমার সঙ্গে। তাই বাধ্য হয়ে চালাকি করতে হলো আমাকে। শেরির বোতল আনার বাহানায় চুপিচারে চলে গেলাম ফ্ল্যাটের বাইরে। ব্রাউনদের ফ্ল্যাটে গিয়ে ফোন করলাম মরিনকে। কিছুক্ষণের মধ্যে পাল্টা ফোন করতে বললাম ওকে। কি বলতে হবে তাও শিখিয়ে দিলাম। আমার কথা মতো কাজ করলো সে। ওর উঁচু কণ্ঠ শুনে তোমাদের মনে কোনো সন্দেহ থাকলো না আসলেই দুর্ঘটনায় পড়েছে সে। ওকে সাহায্য করার জন্য ছুটে যাওয়ার ভান করলাম তখন। দরম করে লাগালাম হলের দরজাটা। অথচ আমি তখন আমাদের ফ্ল্যাটের ভিতরেই। ভালো মতোই জানি সিটিং রুম থেকে দেখা যায় না ওই জায়গাটা। তোমাদের দুজনকে ফাঁকি দিয়ে সন্তর্পণে ঢুকে পড়লাম বেডরুমে। 6 ফুট উঁচু আলমারিটার কারণে এবার আমাকে দেখতে পেলে না তোমরা। একটুখানি ফাঁক করে রাখলাম বেডরুমের দরজা, যাতে কি বলো তোমরা তা শুনতে পারি স্পষ্ট। তার মানে আমাদের সব কথা শুনেছ তুমি? সব। তাহলে পরে কিছু বললে না কেন আমাকে? কারণ তোমাকে আর মিস্টার গ্রান্টকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। লোকটা আমার মিস্টার গ্রান্ট না। ওর জায়গায় যদি মিস্টার কার্টার থাকতেন অতটা খাটো করে দেখতেন না আমাকে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে যখন কাজ করতাম আমরা, তখন সেটার পরিবেশ এখানকার চেয়ে অনেক ভালো ছিল। ব্ল্যানক্যানসপ নামটা রাখতে গেলে কেন? কারণ আমার কেমিকোনিকারে নকশা করা আছে পি আর বি অক্ষর দুটো।
বলে দিয়েছি, আমার নাম প্যাটিশিয়া ব্ল্যানক্যানসপ। তুমি ছাড়া এখানকার আর কেউ জানে না ওটা আসলে প্রভিন্স বেরেসফোর্ড। মিরোস নামটা পছন্দ করলে কেন নিজের জন্য? কারণ প্রথম কথা, আমার প্যান্টে কোনো বি নকশি করা হয়নি। দ্বিতীয়ত, নামটা দেওয়া হয়েছে আমাকে। তুমি বিবাহিত না অবিবাহিত? বিপত্নিক। আজ থেকে 10 বছর আগে সিঙ্গাপুরে মারা গেছে আমার স্ত্রী। সিঙ্গাপুরে কেন? আমাদের সবাইকে কোথাও না কোথাও মরতে হবে। সিঙ্গাপুরে মরতে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। মরার জন্য সিঙ্গাপুর আদর্শ জায়গা। আমি বিধবা। তোমার স্বামী কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে? তাতে কিছু যায় আসে না। ধরে নাও কোনো একটা নার্সিং হোমে। মৃত্যুর কারণ কি? লিভার সিরোসিস। নিজের ব্যাপারে আর কিছু জানাবে? হ্যাঁ, আমার এক ছেলে ডগলাস আছে নেভিতে। আরও 2 ছেলে আছে আমার। একজন রেমন্ড এয়ারফোর্সে আছে, অন্যজনের নাম সিরিল। একসঙ্গে এতজন ব্ল্যানক্যানসপের কথা জানলে আগ্রহী হয়ে উঠতে পারে যে কেউ। ওরা ব্ল্যানক্যানসপ নয়। ব্ল্যানক্যানসপ আমার দ্বিতীয় স্বামীর নাম। আমার স্বামীর নাম হলো হিল। টেলিফোন বুকে হিল নামটা আছে 3 পাতা জুড়ে। সবগুলোর নাম চেক করা সম্ভব না কারো পক্ষে। দীর্ঘশ্বাস ফেলল টমি। কাজের কথায় আসি। সনসুসিতে গতকাল সন্ধ্যায় এসেছি আমি। তুমি এখানে আছো আরও আগে থেকে। কোনো বর্ডারকে দেখে কি মনে হয়েছে তাদের কেউ 5th কলামের এজেন্ট? কার্ল ভন ডেইনিম। চিন্তিত ভঙ্গিতে বলল টাপেন্স। পুলিশ কি শরণার্থীদের রেকর্ড চেক করে? করার কথা। ছেলেটা আকর্ষণীয়। কি বোঝাতে চাইছো? ওর সঙ্গে যদি কোনো মেয়ে মেলামেশা করে তাহলে ওর কাছে কোনো গোপন কথা ফাঁস করে দেবে মেয়েটা। কিন্তু এখানে এমন কোনো মেয়ে নেই যার বাবা জেনারেল অথবা অ্যাডমিরাল। মিসেস প্যারান্নাকে কেমন মনে হয়েছে তোমার? কপট। তার ভালো মানুষে আসলে লোক দেখানো, আর এমন ভঙ্গিতে কথা বলেন শুনলে মনে হয় ব্যাখ্যা দাবি করছেন। আমাদের কি হবে? মানে আমরা একজন আরেকজনের সঙ্গে যোগাযোগ করব কিভাবে? ঘন ঘন দেখা করাটা উচিত হবে না আমাদের। এক কাজ করলে কেমন হয়? আমি যদি লেগে থাকি তোমার পেছনে। মানে মানে শালীনতার খাতিরে আমাকে এড়ানোর চেষ্টা করবে তুমি, কিন্তু হাজার হোক পুরুষ মানুষ সবসময় পারবে না। আমি আগে 2 বার বিয়ে করেছি, এখন বিয়ে করার জন্য খুঁজছি 3য় কাউকে। তাই যখন তখন যেখানে সেখানে তোমাকে পাকড়াও করব আমি। এটা সেটা নিয়ে কথা বলবো তোমার সঙ্গে। আমাদেরকে, বিশেষ করে আমাকে দেখে হাসাহাসি করবে সবাই। তোমার উপর থেকে নজর সরে যাবে ওদের। তখন নিজের মতো করে কাজ করতে সুবিধা হবে তোমার। কিছুক্ষণ চিন্তা করল টমি। বলল, প্ল্যানটা ভালোই মনে হচ্ছে। দেখো দেখো, হঠাৎ করে বলে উঠল টমি। দূরে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটা কার্ল না? ঘাড় ঘুরিয়ে তাকিয়ে ছেলেটাকে দেখল টাপেন্স। হ্যাঁ, বেশ দূরে দাঁড়িয়ে আছে কার্ল। একটা মেয়ের সঙ্গে কথা বলছে। দুজনেই মশগুল হয়ে আছে কথোপকথনে। মেয়েটাকে? বলল টাপেন্স। যেই হোক না কেন, মেয়েটা কিন্তু বেশ সুন্দরী। মাথা ঝাঁকালো টাপেন্স। দেখেছে মেয়েটাকে। রোদে পোড়া বাদামি চামড়া ওর। গায়ের টাইট ফিটিং পুল ওভার যেন ফুটিয়ে তুলেছে দেহ কাঠামোটাকে। বেশিরভাগ কথাই সেই বলছে, এবং যা বলছে জোর দিয়ে বলছে। কার্ল ভন ডেইনিম এই মুহূর্তে নির্বাক শ্রোতার ভূমিকা পালন করছে। আমাদের বোধহয় বিদায় নেওয়ার সময় হয়েছে, বলল টাপেন্স। ঠিক। আরেকদিকে চলে গেল টমি। হাঁটতে হাঁটতে অন্য জায়গায় মেজর ব্লেচলির সঙ্গে দেখা হয়ে গেল ওর। টমির দিকে সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মেজর বললেন, গুড মর্নিং। গুড মর্নিং। আপনিও দেখছি আমার মতো সকাল সকাল উঠে পড়েন। হ্যাঁ, কিন্তু এখানকার ছেলে মেয়েদের দেখলে তো গায়ে জ্বর আসার মতো অবস্থা হয় আমার। সকাল 10টা কিংবা তার উপরে নাস্তা খেতে নামে ওরা। জার্মানরা যদি আসলে হামলা চালায় আমাদের দেশে, ওই কুরের বাচ্চারা কি কোনো উপকারে আসবে? মনে হয় না।
মিসেস ব্ল্যানকেনসপের ব্যাপারে কিছু জানেন নাকি? কুরের বাদশাদের নিয়ে কথা বলতে চায় না টমি। মিসেস ব্ল্যানকেনসপ দেখতে খারাপ না, শুধু দাঁতগুলো একটু বড় বড়, কথা বেশি বলেন। এমনিতে ভালো, কিন্তু বোকাটে। না না, ভালো মতো চিনি না তাকে, দুদিন হলো সনসুসিতে আছেন। কেন জানতে চাইলেন ওর কথা? হ্যাঁ, কিছুক্ষণ আগে তার সাথে দেখা হলো। এত সকাল সকাল উঠে গেছেন দেখে আশ্চর্য হলাম। রহস্যময় হাসি হাসলেন মেজর ব্লেচলি। সাবধানে থাকবেন, মিসেস ব্ল্যানকেনসপ কিন্তু বিধবা। মানে? মহিলার আগে 2 স্বামী মারা গেছেন। তার ভাবভঙ্গি দেখলে মনে হয় নতুন একজনের খোঁজ করছেন। তার নজর আপনার মতো বিপত্নী কারো উপর পড়াটা অস্বাভাবিক না। রহস্যময় হাসি হেসে চলে গেলেন মেজর ব্লেচলি। অলস পায়ে হাঁটতে হাঁটতে কার্ল আর ওই মেয়েটার দিকে এগিয়ে গেছেন ট্রাপেন্স। ভাব দেখলে মনে হবে উদাসীন সে, আত্মচিন্তায় বিভোর। অচেনা মেয়েটার কিছু কথা কানে এলো ট্রাপেন্সের। কার্ল, তুমি সাবধানে থাকতে হবে তোমাকে। ঘূর্ণাক করেও যেন কিছু সন্দেহ না করে কেউ। এমনিতেই ইংরেজদের 2 চোখে দেখতে পারি না আমি। কার্ল আর ওই মেয়েকে ছাড়িয়ে চলে এলো ট্রাপেন্স। এখন আর শুনতে পাচ্ছে না ওদের কথা। সাবধানে থাকতে হবে কার্লকে, মানে ঘূর্ণাক করেও যেন কেউ সন্দেহ না করে। কেন? হাঁটছে ট্রাপেন্স, গতি আরো ধীর হয়েছে ওর। কার্ল ভন ডেইনিম, ভাবছে ট্রাপেন্স। নাৎসিদের কবল থেকে পালিয়ে আসা একজন শরণার্থী, ইংল্যান্ডে আশ্রয় পেয়েছে সে। যে মেয়ে ইংরেজদের ঘৃণা করে, তার সঙ্গে মেলামেশা করাটা কি কার্লের জন্য অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ না? কিছু দূর গিয়ে থেমে ঘুরে দাঁড়াল ট্রাপেন্স। কার্লের সঙ্গে কথা শেষ ওই মেয়ের। রাস্তা পার হয়ে চলে যাচ্ছে মেয়েটা, আর কার্ল এগিয়ে আসছে ট্রাপেন্স যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে। ট্রাপেন্সকে পাশ কাটিয়ে চলে যেত ছেলেটা। সরে গিয়ে জায়গা দেওয়ার ভান করে ওর গতিপথে এসে দাঁড়ালো ট্রাপেন্স। নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করল কার্লের। থেমে দাঁড়িয়ে ট্রাপেন্সকে বাউ করল কার্ল। গুড মর্নিং মিস্টার ভন ডেইনিম, সকালটা সুন্দর। হ্যাঁ, আবহাওয়াটা ভালো। আমি সাধারণত ব্রেকফাস্টের আগে বাইরে আসি না, কিন্তু এত সুন্দর সকাল দেখে লোভ সামলাতে পারলাম না। নতুন কোনো জায়গায় এলে ঠিকমতো ঘুমোতে পারি না আসলে, মানিয়ে নিতে 2-1 দিন লেগে যায়। ও আচ্ছা, তাছাড়া একটু হাঁটাচলা করলেও ক্ষুধাও বাড়ে। আপনি কি সনসুসিতে ফিরবেন এখন? তাহলে চলুন একসঙ্গে ফিরি। পাশাপাশি হাঁটছে ট্রাপেন্স আর কার্ল। আপনিও কি ক্ষুধা বাড়ানোর জন্য হাঁটতে বেরিয়েছিলেন? জিজ্ঞেস করল ট্রাপেন্স। না, আমি ইতিমধ্যে নাস্তা খেয়ে নিয়েছি। আমি কাজে যাচ্ছিলাম। কাজ? আমি একজন রিসার্চ কেমিস্ট। কিছু না বলে কার্লের দিকে তাকালো ট্রাপেন্স। নাৎসিদের কবল থেকে বাঁচার জন্য এদেশে আসতে হয়েছে আমাকে। তখন পকেটে সামান্য কিছু টাকা ছিল, আর বন্ধু বলতে কেউ ছিল না। কিন্তু পেট চালানোর জন্য কিছু তো করতেই হবে, তাই না? জার্মানিতে কে আছে আপনার? 2 ভাই আছে। ওরা এখন কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী। এরকম এক ক্যাম্পে বন্দী থাকা অবস্থায় নির্যাতন সহ্য করতে না পেরে মারা গেছেন আমার বাবা। মাও মারা গেছেন দুঃখ আর ভয়ে। ট্রাপেন্স ভাবল, এত গড়গড় করে পরিবারের বর্ণনা দিচ্ছে কার্ল, শুনলে মনে হয় মুখস্থ করে এসেছে। আরও একবার তাকালো ছেলেটার দিকে। নীরবতা। পাশাপাশি হাঁটছে দুজনে। 2জন লোক পাশ কাটালো ওদেরকে। একজন চট করে একবার দেখল কার্লকে, তারপর ওর সঙ্গীর উদ্দেশ্যে নিচু গলায় বলল, বাজি ধরে বলতে পারি লোকটা জার্মান। কথাটা কানে এড়ালো না ট্রাপেন্সের, আর চোখে দেখল গাল লাল হয়ে গেছে কার্লের। শুনলেন তো? অদ্ভুত কোনো আবেগ যেন উথলে উঠেছে কার্লের বুকে। কেউ যখন আমাকে জার্মান বলে, তখন আমার মনে হয় গালি দিচ্ছে। সহ্য করা ছাড়া উপায় কি বলুন? আপনি একজন শরণার্থী, এই দেশের নাগরিক না। কেউ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, কেউ করবে দুর্ব্যবহার। আপনি বেঁচে আছেন মানে আপনার বাবা মা ভাইদের মতো অবস্থা হয়নি আপনার।
সেটাই বড় কথা। ভুলে যাবেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ইংল্যান্ড সহ পৃথিবীর আরও অনেক দেশ লড়ছে আপনার বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। তাছাড়া প্রথম দেখায় কে ভালো আর কে খারাপ তা বুঝতে পারার চেয়ে কে জার্মান আর কে ইংরেজ তা বুঝতে পারাটা সহজ। একটুখানি হাসল টাপেন্স। ঠিক না? টাপেন্সের দিকে তাকিয়ে আছে কার্ল, অবদমিত কোনো আবেগের কারণে মর্মভেদী বলে মনে হচ্ছে ওর নীল চোখ দুটো। হেসে ফেলল সেও, বলল, একসময় আমেরিকানরা রেড ইন্ডিয়ানদের তুচ্ছতাচ্ছিল্য করত, বলতো ভালো ইন্ডিয়ান মানেই মরা ইন্ডিয়ান। একজন ভালো জার্মান হতে হলে সবসময় কাজে যাওয়াটা জরুরি আমার জন্য। গুড মর্নিং। বাউ করে চলে গেল কার্ল। সনসুসির হলের দরজাটা খোলা, ভেতরে কার সঙ্গে যেন ধমকের সুরে কথা বলছেন মিসেস পেরেন্না। গতবার যে মার্জিন দিল সে সম্পর্কে একটু আগেই বলেছি, তা জানিয়ে দিও ওকে। কুইলার্সের হ্যাটের দাম 2 পেন্স কমেছে, ওটা ওখান থেকে নিতে বলো ওকে। আর বাঁধাকপির ব্যাপারে সাবধান, একটাও যেন। টাপেন্সকে ঢুকতে দেখে থেমে গেলেন তিনি, তারপর বললেন, গুড মর্নিং মিসেস ব্ল্যানকেনসপ। আপনি দেখছি ভোরের পাখি। নাস্তা এখনও খাননি, তাই না? ডাইনিং রুমে দেয়া আছে। তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে দেখিয়ে বললেন, আমার মেয়ে শিলা পেরেন্না। ওর সঙ্গে এখনও পরিচয় হয়নি নিশ্চয়ই। একটা কাজে কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল, গতকাল রাতে ফিরেছে। শিলার দিকে তাকালো টাপেন্স। মেয়েটা প্রাণবন্ত ও সুন্দরী, তবে এখন ওকে বিরক্ত আর ক্ষুব্ধ মনে হচ্ছে। মেয়েটার উদ্দেশ্যে মুচকি হেসে ডাইনিং রুমে গিয়ে ঢুকল টাপেন্স। 3 জন মানুষ নাস্তা খাচ্ছে, মিসেস স্প্রট আর ওর বাচ্চারা এবং মিসেস ওরুরুক। গুড মর্নিং জানিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন টাপেন্স। নাস্তা খাওয়ার আগে একটু একটু হাঁটাহাঁটি করা ভালো, বললেন মিসেস ওরুরুক। রুচি বাড়ে। রুটিটা চমৎকার, মেয়েকে বলল মিসেস স্প্রট। দুধটাও খেয়ে নাও তাড়াতাড়ি। 1 চামচ দুধ নিয়ে চামচটা মেয়ের মুখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করল। মুখ সরিয়ে নিল বেটি স্প্রট। চোখ বড় বড় করে তাকিয়ে আছে টাপেন্সের দিকে। দুধ সাদা একটা আঙ্গুল তুলে দেখালো টাপেন্সকে, হাসল টাপেন্সের উদ্দেশ্যে। বুবুদ্ধ ওঠার আওয়াজের মতো শব্দ করে বলল, গা গা গাউচ। টাপেন্সের দিকে তাকে ক্লান্ত হাসি হাসল মিসেস স্প্রট। আপনাকে পছন্দ হয়েছে বেটির। অপরিচিত মানুষদের সামনে বেশিরভাগ সময় মুখেই খোলে না সে। বাউচ বলছে বেটি। আহ পুত ব্যাক। মানে কি কথাটার? জিজ্ঞেস করলেন মিসেস ওরুরুক। মিসেস স্প্রাউট বললেন, মেয়েটার বয়স 2-এর একটু বেশি হলেও এখনও ঠিকমতো কথা বলতে পারে না, কেমন জড়িয়ে যায়। সে যাই বলে তার বেশিরভাগ বুঝি না আমি নিজেও। মেয়ের দিকে তাকালো। মা বলো তো। মায়ের দিকে চিন্তিত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বেটি, তারপর বলল, কাকল বিক। হেসে ফেললেন মিসেস ওরুরুক। বাচ্চারা আসলে পরীদের মতো, ওদের নিজেদের ভাষা আছে। বেটি মা বলো তো। মিসেস ওরুরুকের দিকে তাকালো বেটি, ভ্রু কোঁচকাল, কিছুটা জোর দিয়ে বলল, নাজের। লক্ষ্মী মেয়ে। উঠে দাঁড়ালেন মিসেস ওরুরুক, বেটির দিকে আরেকবার তাকিয়ে হেলে দুলে চলে গেলেন রুমের বাইরে। গা গা গা। খুব খুশি হয়েছে বেটি, হাতে ধরা চামচটা দিয়ে টেবিলে বাড়ি দিল। নাজের মানে কি জিজ্ঞেস করল টাপেন্স। চেহারা লাল হয়ে গেল মিসেস স্প্রটের। বেটি যখন কাউকে পছন্দ করে না তখন এই শব্দটা বলে। তাই ভেবেছিলাম, বলল টাপেন্স। আসলে মিসেস ওরুরুক সবসময় দয়ালু একটা ভাব দেখানোর চেষ্টা করেন, কিন্তু তাকে খুব একটা সুবিধার বলে মনে হয় না আমার। রুমের দরজাটা খুলে গেল। টমিকে সঙ্গে নিয়ে ভিতরে ঢুকলেন মেজর ব্লেচলি। টমিকে দেখা মাত্র চেহারার কৌতূহল ফুটে উঠল টাপেন্সের। মিস্টার মিডোস, স্বাভাবিকের চেয়ে উঁচু গলায় বলল সে। তখন হাঁটায় পারলেন না আমার সঙ্গে, আর এখন এমন এক সময় নাস্তা খেতে এসেছেন
যখন খাবার আর বেশি বাকি নেই। আসুন, আমার পাশে বসুন। বিড়বিড় করে ধন্যবাদ জানিয়ে টাপেন্স থেকে দূরে টেবিলের আরেক প্রান্তে গিয়ে বসল টমি। খুশিতে নিজের দুর্বোধ্য ভাষায় কী যেন বলল বেটি। টাপেন্স ভাবছে বড় রকম ভুল করেছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। সংশ্লিষ্টে 5th কলামের কোনো এজেন্ট নেই, থাকতে পারে না। লিয়া হ্যাম্পটন 5th কলামের হেডকোয়ার্টার হতে পারে না। টেরেসে উল আর কাটা নিয়ে বোনার কাজে ব্যস্ত মিস মিন্টন। হালকা পাতলা শরীর তার, দেখলে মনে হয় হাড়ের গঠন টের পাওয়া যাবে চামড়ার নিচে। বিবর্ণ আকাশী নীল জাম্পার পরে আছেন, গলায় পুতির নেকলেস। স্কার্টটা মিশ্রিত বর্ণের, মোটা ও নরম পশমির কাপড়ের। টাপেন্সকে দেখে তিনি বললেন, গুড মর্নিং মিসেস ব্লেনকেনসপ, আশা করি ভালো ঘুম হয়েছে আপনার। নতুন কোনো জায়গায় গেলে প্রথমে এক কি দুরাত ঠিকমতো ঘুম হয় না আমার। আশ্চর্য, আমারও একই অবস্থা। কাকতালীয় ব্যাপার। আপনার স্টিচিং খুব সুন্দর। লজ্জা পেয়ে গেলেন মিস মিন্টন, তবে সন্তুষ্ট হয়েছেন। কি বুনছেন দেখালেন টাপেন্সকে। সহজ স্টিচিং, কিন্তু ওরকম দেখা যায় না সচরাচর। আপনি চাইলে আপনাকে শিখিয়ে দিতে পারি, বললেন মিস মিন্টন। কিন্তু এইসব কাজে আমার মাথা ভালো কাজ করে না, আমি সম্ভবত পারবো না। আমার দৌড় বেলাক্লেভা হেলমেট বানানো পর্যন্তই, তাও ঠিকমতো পারছি না। ওই দেখুন কেমন ভজকট পাকিয়ে ফেলেছি। বিশেষজ্ঞের দৃষ্টিতে টাপেন্সের খাকি উলের জটলাটা দেখল মিস মিন্টন। কি ভুল করেছে সে তা দেখিয়ে দিলেন। নিজের হাতে স্টিচিং খুলে ঠিকমতো বুনতে শুরু করলেন। আপনাকে কষ্ট দিচ্ছি, অপরাধ স্বীকার করার ঢঙ্গে বলল টাপেন্স। না না, কষ্ট কিসের, এই কাজ অনেক বছর থেকে করছি আমি। আসলে যুদ্ধ শুরু হওয়ার আগে এসব কখনোই করিনি আমি, কিন্তু একদম বেকার বসে থাকলে তো আর চলে না, কিছু না কিছু করতেই হয়। কাল রাতে না বললেন আপনার এক ছেলে নেভিতে আছে? হ্যাঁ, আমার বড় ছেলে, আরেক ছেলে আছে এয়ারফোর্সে, 3 নম্বরটা থাকে ফ্রান্সে। 3 ছেলে 3 জায়গায়? আপনার মনে সবসময় নিশ্চয়ই চিন্তা লেগেই থাকে। কি করব বলুন, রুটি রুজির খাতিরে সব মেনে নিতে হয় আমাদের মতো মানুষদের। আমরা শুধু আশা করতে পারি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সর্বনাশের যুদ্ধ। শুনলাম জার্মানরা নাকি 2-1 মাসের বেশি টিকবে না। মিস মিন্টন এত জোরে মাথা ঝাঁকালেন যে নড়ে উঠে আওয়াজ করল তার পুঁথির মালা। নিচু গলায় বললেন, হিটলারের নাকি কি এক দুরারোগ্য অসুখ হয়েছে, আগস্ট মাসের মধ্যেই পুরো পাগল হয়ে যাবে সে, ইদানিং নাকি প্রায়ই প্রলাপ বকছে। টেরেসে এলেন মিস্টার ও মিসেস কেইলি। একটা চেয়ারে বসে পড়লেন মিসেস কেইলি, তার হাঁটুর উপর পশমের মোটা একটা চাদর বিছিয়ে দিলেন মিসেস কেইলি। কি বলছিলেন আপনারা? জিজ্ঞেস করলেন মিস্টার কেইলি। আগামী শরতের আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে, বললেন মিসেস মিন্টন। ফালতু কথা, যুদ্ধ আরও 6 বছরের আগে শেষ হবে কি না দেখুন। আপনি কি তাই মনে করেন? জিজ্ঞেস করল টাপেন্স। হ্যাঁ, কারণ জার্মানকে আমি চিনি, বলা উচিত ছিল জার্মানিকে ভালো মতো চিনি। একসময় ব্যবসা করতাম, ওসব ছেড়ে দেওয়ার আগে ব্যবসার খাতিরে অনেক ঘোরাঘুরি করতে হয়েছে আমাকে। বার্লিন, হ্যামবুর্গ, মিউনিক, কোথায় যায়নি বলুন? নিশ্চিত করে বলতে পারি অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে দেশটা সক্ষম। রেশমের একটা মাফলার নিয়ে এসে মিস্টার কেইলিকে দিলেন তার স্ত্রী। সেটা গলায় পেঁচাচ্ছেন তিনি, চোখে মুখে সন্তুষ্টির ছাপ, কারণ তিনি ভাবছেন প্রতিপক্ষ 2 মহিলাকে উপযুক্ত সবক দেওয়া হয়ে গেছে। বেটিকে নিয়ে টেরেসে এলেন মিসেস প্রট। ছোট্ট একটা উলের কুকুর আর একটা উলের জ্যাকেট ধরিয়ে দিল মেয়ের হাতে। কুকুরটা একটা কান নেই। নাও, বলল মেয়ের উদ্দেশ্যে, বাইরে যাওয়ার জন্য কাপড় পরাও বাঞ্জুকে, সেই ফাঁকে রেডি হয়ে আসে আমি। বাঞ্জু মানে উলের কুকুরটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল বেটি। নিজের আজব ভাষায় খই ফুটছে ওর মুখে। ট্রাকল ট্রাকল পাবেট বলছে সে। একটা পাখি উড়ে এসে বসল ওর পাশে। শিশুসুলভ কৌতূহলে ওটার দিকে হাত বাড়িয়ে দিল সে, কি যেন বলল আবার। উড়ে পালালো পাখিটা। আশেপাশে উপস্থিত মানুষদেরকে দেখল বেটি, মাথায় ঝাঁকিয়ে বলল,
ডিকি। মেয়েটার কথা শিখতে সময় লাগবে, বললেন মিস মিন্টন। বেটি, টাটা বলো তো, টাটা। ক্লুক বলে জ্যাকেটটা কোনো রকমে বঞ্জকে পরালো বেটি। তারপর ওটাকে নিয়ে লোকালো একটা চেয়ারের কুশনের আড়ালে। খিলখিল করে হেসে বলল, লোখাও, ঘ্যাও ঘ্যাও, লোখাও। মিস মিন্টন বললেন, লুকোচুরি খেলা পছন্দ করে মেয়েটা, কোনো কিছু হাতে পেলে লুকিয়ে ফেলে। গলা চড়িয়ে বেটির উদ্দেশ্যে বললেন, বঞ্জ কোথায়, বঞ্জ কোথায় গেল? সীমাহীন আনন্দে হেসে উঠল বেটি। একটু সেজে গুটে হ্যাট পরে বেরিয়ে এলো মিসেস স্প্রট। বেটিকে নিয়ে বাইরে চলে গেল। মেয়েটার স্বভাব ভালো না, ক্রুদ্ধ কণ্ঠে বললেন মিস্টার কেলি। মিসেস স্প্রটের কথা বোঝাচ্ছেন। বেটিকে সবসময় ওর কাছে দিয়ে নিজের কাজ করে। মিসেস কেলির দিকে তাকালো ট্রাপেন্স। যুদ্ধের ব্যাপারে আপনার ধারণা কি? প্রশ্নটা শুনে এত চমকে গেছেন মিসেস কেলি যে দেখে মনে হলো লাফ দিয়ে উঠেছেন তিনি। আমার আবার কি ধারণা থাকবে? কি বোঝাতে চাইছেন আপনি? যুদ্ধ কি আরো কমপক্ষে 6 বছর চলবে? মনে হয় না, 6 বছর অনেক লম্বা সময়। তবে আলফ্রেড তো তাই বলে। আপনার স্বামীর কথা বাদ দিন, আপনার নিজের কি মনে হয় তা বলুন। আমি আসলে জানি না। যুদ্ধের ব্যাপারে আগাম কিছু বলাটা কঠিন কাজ। অস্থির লাগছে টাপেনসেন, পাখির মতো কিচিরমিচির করতে থাকা মিস মিন্টন, একনায়ক সুলভ আচরণ মিস্টার কেইলি, জড়বুদ্ধি মিসেস কেইলি, মেয়েকে নিয়ে সবসময় ব্যস্ত মিসেস স্প্রট। এদের মধ্যে কে 5th কলামের এজেন্ট? এদের মধ্যে চিন্তার জাল ছিঁড়ে গেল টাপেন্সের, কারণ কেউ একজন এসে দাঁড়িয়েছে ওর পেছনে। রোদের কারণে মানুষটার ছায়া পড়েছে তার উপর। ঘাড় ঘুরিয়ে তাকালো সে। মিসেস প্যারেন্না চুপিসারে হাজির হয়েছেন কখন যেন, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার তথাকথিত অতিথিদের দিকে। কি আছে সেই দৃষ্টিতে? তাচ্ছিল্য? মিসেস প্যারেন্নার ব্যাপারে ভালো মতো জানতে হবে, ভাবল টাপেন্স। মেজর বেটসলির সঙ্গে অন্তরঙ্গতা গড়ে উঠেছে টমির। সঙ্গে করে গলফ ক্লাব নিয়ে এসেছেন মিডোস? না, তাই ভেবেছিলাম। প্রায় কোনো কিছুই আমার নজর এড়ায় না। এখানকার মাঠে খেলেছেন কখনো? না। এই জায়গাটা গলফ খেলার জন্য খারাপ না, তবে একটু ছোট। অসুবিধে নেই। খেলতে খেলতে সাগরের দিকে তাকালে মনে হবে কোনো ক্ষোভ থাকবে না মনে। আরও একটা সুবিধা আছে, লোকজন তেমন একটা কি হয় না এখানকার গলফ মাঠে। আচ্ছা, যাবেন নাকি আমার সঙ্গে, খেলবেন? ধন্যবাদ, খেলতে পারলে ভালোই লাগতো আমার। আপনি আসায় খুশি হয়েছি। এখানে মহিলাদের সংখ্যা বেশি। ইস, আমাদের সঙ্গে যদি আরেকজন পুরুষ মানুষ থাকতো। আবার ভাববেন না কেলির কথা বলছি। লোকটাকে দেখলে আমার মনে হয় জলজন্ত একটা ঔষধের দোকান। দেখা হলেই তার নিজের স্বাস্থ্য, কি চিকিৎসা নিচ্ছেন, কি ঔষধ খাচ্ছেন, এইসব ছাড়া আর কোনো কথা বলেন না। নিজের ওষুধের বাক্সটা ছুঁড়ে ফেলে দিয়ে দিনে যদি 10 মাইল করে হাঁটেন তিনি, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না তার। আরও একজন পুরুষ মানুষ কিন্তু আছে সনসুসিতে। কার কথা বলছেন? কার্ল? মিডোস, সত্যি বলতে কি, ওকে দেখলেই কেমন যেন অস্বস্তি লাগতে থাকে আমার। কেন? কারণ সে একজন শরণার্থী। ওদেরকে বিপজ্জনক মনে হয় আমার ক্ষমতা থাকলে ওদের সব কটাকে কোনো এক জায়গায় আটকে রাখতাম। নিজে বাঁচলে বাপের নাম। কঠোর হয়ে গেল কথাটা। মোটেও না, যুদ্ধই। তাছাড়া কালকে সন্দেহ হয় আমার সে ইহুদি না। তারপর যুদ্ধ হওয়ার 1 মাস আগে, খেয়াল করুন, 1 মাস আগে হাজির হয়ে গেছে এখানে। ব্যাপারটা সন্দেহজনক না? তার মানে লোকটা একজন গুপ্তচর। টমির না বলা কথাটা শেষ করে দিলেন মেজর ব্লেচলি। কিন্তু তা কীভাবে সম্ভব? এই জায়গায় মিলিটারি বা নেভির গুরুত্বপূর্ণ কিছুই তো নেই। চালাকিটা তো সেখানেই। যদি সে প্লাইমাউথ বা পোর্টস মাউথে থাকতো, নজরদারি চালানো হতো ওর উপর। কিন্তু এরকম কোনো শান্ত নিরিবিলি জায়গায়
সে কি করলো না করলো তা নিয়ে কেউ মাথা ঘামানোর মতো লোক নেই। কোথায় আছে বলুন? সবচেয়ে বড় কথা, এই জায়গায় কিন্তু উপকূলে অবস্থিত। এখানে শরণার্থী হিসাবে হাজির হওয়া যায় চট করে। কনসেন্ট্রেশন ক্যাম্পে থাকা ভাইদের গল্প শোনানো যায়। আমি বলে রাখলাম, ওই ছোকরা নির্ঘাত একটা নাচছি। কালকে নিয়ে আলোচনা আর এগোলো না, কারণ হাঁটতে হাঁটতে ক্লাব হাউসের সামনে চলে এসেছে টমিরা। অস্থায়ী সদস্য হিসেবে লিখে নেওয়া হলো টমির নাম। ক্লাবের সেক্রেটারির সঙ্গে পরিচয় করে দেওয়া হলো ওকে। লোকটা বয়স্ক, প্রথম দেখায় অভিব্যক্তিহীন বলে মনে হয়। সাবস্ক্রিপশন ফি দিয়ে মেজরের সঙ্গে মাঠে গিয়ে হাজির হলো টমি। টমি সাধারণ একজন গলফার। ওর চেয়ে ভালো খেলেন মেজর, তিনিই জিতলেন। ভালো খেলেছেন মেডোস, খেলা শেষে উৎসাহ দিলেন তিনি টমিকে। বেশ ভালো খেলেছেন, শট নেওয়ার কায়দা কানুন ঠিকমতো জানলে আরও ভালো খেলতে পারতেন। নিয়মিত খেলা উচিত আমাদের, সুযোগ পেলেই চলে আসবেন এখানে। আরও যারা খেলে তাদের সঙ্গে পরিচয় করে দেব আপনার। এই দেখুন, বলতে না বলতেই হেইডক হাজির। আগে ব্যবসা করতেন, এখন অবসর জীবন কাটাচ্ছেন। আমাদের বোর্ডিং হাউসের পাশের পাহাড়ে যে বাড়ি আছে সেটা তারই। আরও একটা পরিচয় আছে তার, তিনি একজন এলজিভি মানে লোকাল ডিফেন্স ভলান্টিয়ার। কমান্ডার হেইডক বিশালদেহী অকপট মানুষ, রোদে পোড়া চামড়া তার, দুই চোখ গাঢ় নীল। কথা বলতে বলতে চেঁচিয়ে ওঠার তার স্বভাব। এমনভাবে টমিকে সম্ভাষণ জানালেন তিনি যেন দেখা হয়েছে পুরনো বন্ধুর সঙ্গে। তাহলে আপনি ব্লেচেলিকে সঙ্গ দিচ্ছেন সোনসুশিতে? টমিকে বললেন হেইডক। এতদিনে একজন কাউকে পেলেন তিনি। মহিলা সমাজের নিচে বলতে গেলে চাপা পড়ে যাচ্ছিলেন বেচারা। নিজের রসিকতা নিজেই হাসলেন হা হা করে। আমি রমণীমোহন না, বললেন মেজর ব্লেচলি। আপনি যেখানে থাকেন সেখানে রমণীমোহন হয়েও লাভ নেই। বুড়ি বুড়ি মহিলা সব, খেজুরের গল্প আর উল দিয়ে এটা সেটা বোনা ছাড়া কিছু করতে পারে না। মিস পেরেন্নার কথা ভুলে যাচ্ছেন আপনি, বললেন মেজর। শিলা, হ্যাঁ, স্বীকার করতেই হবে মেয়েটা আকর্ষণীয়, তবে গড়পড়তা সুন্দরী সে। ওর চেহারা নকশায় বিশেষ কিছু নেই। মেয়েটাকে নিয়ে কি বলবো, আমি একটু চিন্তিত। মানে মেডোস, ড্রিঙ্কস নেবেন নাকি? আপনি কি নেবেন মেজর? ড্রিঙ্কের অর্ডার দেওয়া হলো। ক্লাব হাউসের বারান্দায় বসলেন তারা। একটু আগে প্রশ্নটা আবার জিজ্ঞেস করলেন হেইডক। ওই জার্মান ছোকরাটার সঙ্গে ইদানিং একটু বেশি দহরম মহরম দেখা যাচ্ছে মেয়েটার। মেজরের কণ্ঠে উষ্মা। মানে প্রেম ভালোবাসা? তাহলে তো সমস্যা। ছোকরা নিজেও সুদর্শন, কিন্তু তাতে কি? শত্রু দেশের একটা লোক আমাদের দেশে এসে আমাদের এক মেয়েকে পাঠাবে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? সেটা হতে দেয়া যায় না। আর মেয়েগুলোরই বা কী হয়েছে? দেশপ্রেম বলতে কিছুই নেই ওদের। শিলা মেয়েটা অদ্ভুত, বললেন ব্লেচলি। সে যদি রেগে গিয়ে কারো সঙ্গে চেঁচামেচি করে তাহলে মূর্ছে যাওয়ার মতো অবস্থা হয় ওর। স্প্যানিশ রক্ত, বললেন কমান্ডার। ওর বাবা নাকি অর্ধেক স্প্যানিশ ছিল। জানি না, তবে ওর নামটা সম্ভবত স্প্যানিশ। হাত ঘড়ি দেখলেন কমান্ডার। খবরের সময় হয়েছে, চলুন ভিতরে গিয়ে শুনি। উল্লেখযোগ্য কোনো খবর প্রচারিত হলো না রেডিওতে। সকালে পত্রিকায় যা ছাপা হয়েছে বলতে গেলে সেগুলোর পুনরাবৃত্তি করা হলো। হতাশ হয়ে মাথা নোড়ালেন কমান্ডার। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় জার্মানরা অচিরেই ল্যান্ড করবে লিয়া হ্যাম্পটনে। কিন্তু কি আশ্চর্য দেখুন, একটাও অ্যান্টি এয়ারক্রাফট গান নেই এখানে। যুদ্ধ নিয়ে আলোচনা বেশি দূর এগোলো না, কারণ লাঞ্চের সময় হয়েছে। সনসুসিতে ফিরতে হবে টমি আর মেজর ব্লেচলিকে। সময় করে আমার বাড়িতে আসবেন একদিন, টমিকে আমন্ত্রণ জানালো হেইডক। শখ করে বাড়ির নাম রেখেছি জানেন, স্মাগলার রেস্ট। সাগরের অনেকখানি আর এক চিলতে সৈকত দেখতে পাবেন ওখান থেকে। চমৎকার দৃশ্য। টুকিটাকি অনেক রকম গ্যাজেটের একটা সংগ্রহশালা আছে আমার, আপনি গেলে দেখাবো। ব্লেচলি, মিস্টার ব্যারেসফোর্ডকে নিয়ে আসার দায়িত্ব আপনার। ঠিক হলো। টমিকে নিয়ে পরদিন সন্ধ্যায় গলা ভেজাতে স্মাগলার রেস্টে যাবেন মেজর ব্লেচলি। লাঞ্চ শেষ। সনসুশি এখন স্তব্ধ।
বিশ্রাম নিতে নিজেদের রুমে গেছেন মিস্টার কেইলি, সঙ্গে গেছেন মিসেস কেইলি। মিস মিন্টন টাপেন্সকে নিয়ে গেছেন স্থানীয় এক গোদামে। কিছু পার্সেল প্যাক করে নাম লিখে পাঠাতে হবে রণাঙ্গনে। শহরে উদ্দেশ্যহীনভাবে হাঁটছে টমি। একটা দোকান থেকে কয়েকটা সিগারেট কিনল সে, আরেকটা দোকান থেকে কিনল একটা পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যা। কি করবে সে ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগল কিছুক্ষণ। তারপর চড়ে বসল ওল্ড পিয়ার নামে লেখা একটা বাসে। ওল্ড পিয়ার জায়গাটা শহরের প্রায় শেষ মাথায়। হাউস এজেন্টদের কাছে পশ্চিম লিয়াহ্যাম্পটনের এই জায়গার কোনো দাম নেই বলা যায়। এখনও এরকম অবহেলিত পড়ে আছে জায়গাটা। বাস থেকে নেমে সেখানে ঘুরে বেড়াতে লাগলো টমি। চারপাশ কেমন যেন পলকা, রোদ বৃষ্টি ঝড়ে মলিন। নির্দিষ্ট দূরত্ব পরপর দেখা যাচ্ছে কয়েকটা ভগ্নপ্রায় পেনি ইন দ্য স্লট মেশিন। বয়স্ক কাউকে দেখা যাচ্ছে না, শুধু বাচ্চারা খেলছে এখানে সেখানে। মাঝে মধ্যে শোনা যাচ্ছে ওদের চেঁচামেচির শব্দ। সে আওয়াজ ছাপিয়ে কখনো কখনো কানে আসছে সিগালের কর্কশ চিৎকার। দূরে জেটির সঙ্গে লাগোয়া পিয়ারের এক কোনায় বসে মাছ ধরছে নিঃসঙ্গ এক লোক। অলস পায়ে হাঁটতে হাঁটতে জেটিতে গেল টমি। পানির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, কিছু ধরতে পারলেন? মাথা নাড়লেন মিস্টার গ্রান্ট। সব দিন একরকম যায় না। আপনার খবর কি মিস্টার মিডোস? রিপোর্ট করার মতো কিছু জানতে পারিনি স্যার, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভালো, কিছু বলার থাকলে বলতে পারেন। পলার্ড মানে যেটির সঙ্গে জাহাজ বেঁধে রাখার জন্য লোহার যে মোটা খুঁটি থাকে, সেটার উপর বসে পড়ল টমি। ইতিমধ্যে নিশ্চয়ই সন্দেহভাজনদের একটা তালিকা বানিয়ে ফেলেছেন আপনারা। মাথা ঝাঁকালেন মিস্টার গ্রান্ট। মেজর বেচলির সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছি, বলছে টমি। আজ সকালে একসঙ্গে গল্ফ খেললাম আমরা। সাধারণ মানের একজন রিটায়ার্ড অফিসার বলা যায় তাকে। আর মিস্টার কেইলিকে মনোবিকারগ্রস্ত বলে মনে হচ্ছে আমার। তিনি নিজেই বলেছেন রুটি রুজির খাতিরে জার্মানির অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে তাকে। পয়েন্টটা গুরুত্বপূর্ণ হতে পারে। ভন ডেনিম আমাদের আরেক সন্দেহভাজন। আপনার কি মনে হয় সেই অ্যান? মাথা নাড়লেন মিস্টার গ্রান্ট। না, কারণ অ্যান এমন কিছু করবে না যার ফলে জার্মান বলে মনে হবে ওকে। এমনকি একজন জার্মান শরণার্থীর ছদ্মবেশও থাকবে না সে। সম্ভাবনা কম, কারণ ওরা জানে এদেশে থাকা যে কোনো ভিনদেশীর উপরে নজর থাকে আমাদের। তাছাড়া একটা গোপন কথা বলি, 16 থেকে 60 বছর বয়সে যে কোনো সন্দেহভাজন বিদেশিকে নজরদারি করার পরিকল্পনা করেছি আমরা, এবং সেটা ওরাও টের পেয়ে গেছে হয়তো। ওদের জায়গায় আমি থাকলে কখনোই চাইব না আমার নেতা নজরবন্দি হোক। কাজে আমার ধারণা অ্যান ভিনদেশি হলেও ইংরেজ বলে পরিচয় দেবে নিজের, অথবা সে আসলে একজন ইংরেজ। একই কথা এম এর বেলাতেও প্রযোজ্য। কথাটা মানে কি দাঁড়াচ্ছে? ভন ডেনিম পুরো চক্রের একজন সদস্য হতে পারে, আবার হতে পারে অ্যান বা এম এর কেউই সংসূচিতে নেই। আছে শুধু কার্ল ভন ডেনিম। ওর গতিবিধির উপর নজর রাখলে অ্যান বা এম এর কাছে হয়তো পৌঁছাতে পারবো আমরা। ওকে যতখানি সন্দেহ হয় আমার, সংসূচির অন্য কাউকে ততখানি হয় না। তার মানে স্যার, আমি আসার আগে ভালো মতো খোঁজখবর করা হয়েছে আপনাদের? দীর্ঘশ্বাস ফেলেন মিস্টার গ্রান্ট। খোঁজখবর করেছি, কিন্তু ভালো মতো হয়নি। সে সুযোগ নেই আমার। আগেও বলেছি বোধ হয়, আমাদের ডিপার্টমেন্টে পছন্দ ধরেছে। পছন্দ বলতে কি বুঝিয়েছি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আর সেই কারণেই সংসূচিতে পাঠানো হয়েছে আপনাকে। ডেনিমের রেকর্ড কি চেক করা হয়েছে? হয়েছে। নিজের ব্যাপারে একটা শব্দ মিথ্যে বলেনি সে, বাড়িও বলেনি কিছু। ওর অবিবেচক বাবাকে আসলে গ্রেফতার করেছিল নাৎসিরা। পরে একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা গেছে লোকটা। ওর বড় 2 ভাই এখনও বন্দী হয়ে আছে। দুঃখ দুর্দশা সহ্য করতে না পেরে বছরখানেক আগে মারা গেছে ওর মা। যুদ্ধ শুরু হওয়ার মাসখানেক আগে পালিয়ে ইংল্যান্ডে চলে আসে সে। একটা কেমিক্যাল রিসার্চ ল্যাবরেটরি কাম কারখানা কাজ নেয়। তবে একটা কথা না বললে অবিচার করা হবে ওর উপর। ওই কারখানায় কার্ল শুধু কাজ করে বললে কম বলা হয়। আসলে বলা উচিত খুবই ভালো কাজ করে। রিসার্চ কেমিস্ট্রিতে ওর চুরি মেলা ভার।
তাহলে তো আমাদের সন্দেহের বাইরে চলে যাচ্ছে সে। না, কারণ সব কিছু সামাল দিয়ে কাজ করতে পারার ক্ষেত্রে আমাদের জার্মান বন্ধুদের জুড়ি নেই। ফন ডেনিমকে যদি একজন এজেন্ট হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়ে থাকে, তাহলে কাজটা করার আগে ওর ব্যাপারে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এমনভাবে ওর রেকর্ড বানানো হয়েছে যাতে তার ওর কথার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যহীন না হয়। একটা চিন্তা খেলে গেল টমির মাথায়। আচ্ছা, এরকম কি হতে পারে ডেনিমের 2 ভাইকে মেরে ফেলার হুমকি দিয়ে ওকে গুপ্তচর বৃত্তিতে বাধ্য করেছে নাৎসিরা? হতে পারে। আবার এরকমও হতে পারে কার্ল ভন ডেনিমের নাম পরিচয়ে অভিনয় করছে অন্য কেউ। কিছুক্ষণ চুপ করে থাকলো টমি, তারপর বলল, তবে লোকটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো। গুপ্তচরদের ছদ্মবেশ কখনো মামুলি, কখনো আকর্ষণীয়। ব্যাপারটা নির্ভর করে পরিবেশ পরিস্থিতির উপর। সন্সোষীর মহিলাদের কি খবর? কারো মধ্যে সন্দেহজনক কিছু নজর পড়েছে? ঠিক সন্দেহজনক বলবো না, তবে একজনকে কেমন যেন অদ্ভুত লাগে আমার। কাকে? বোর্ডিং হাউসটার মালকিন মিসেস পেরেন্নাকে। তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? জানার চেষ্টা করব। সবার আগে জানতে হবে তার পূর্বপুরুষরা কোন জায়গার। তবে গুপ্তচরগিরি করতে এসে গোয়েন্দাগিরি শুরু করলে পুরো ব্যাপারটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সাবধানে থাকতে হবে আপনাকে মিডোর্স। কোনো সুযোগ দেওয়া যাবে না শত্রুপক্ষকে। যুবতী একটা মেয়ে আছে ওখানে, কম বয়সে বিয়ে করে মা হয়ে গেছে। এখন খুঁতখুঁতে এক চিরকুমারী বয়স্কা মহিলা। আছেন মনোবিকারগ্রস্ত এক লোকের মাথামোটা বউ। তার আছেন ভয়ঙ্কর দর্শন এক বুড়ি আইরিশ। ও, আরেকজনের কথা বলতে ভুলে গেছি, মিসেস ব্ল্যানক্যানসপ 3 দিন আগে এসেছেন। টমি বলল, মিসেস ব্ল্যানক্যানসপ আমার স্ত্রী? কি? উঁচু গলায় বললেন মিস্টার গ্রান্ট। ঘুরে তাকালেন টমির দিকে, রেগে গেছেন। আপনাকে বোধহয় বলেছিলাম আপনার স্ত্রীকে একটা কথাও না বলতে। জি বলেছিলেন, এবং আমি বলিওনি। আসলে কি হয়েছে তা যদি শুনেন। যা ঘটেছে তা সংক্ষেপে বলল টমি। চুপ করে আছেন মিস্টার গ্রান্ট। হঠাৎ হেসে ফেললেন তিনি। কিছুক্ষণ হাসার পর বললেন, হ্যাট খুলে সম্মান জানানো উচিত ওই মহিলাকে। তিনি হাজারে একজন। ঠিক। লর্ড ইস্ট হ্যাম্পটনকে যখন বলবো ঘটনাটা, তিনিও হাসবেন। তিনি এসব থেকে আপনার স্ত্রীকে দূরে রাখতে নিষেধ করেছিলেন আমাকে। আমি শুনিনি। তবে আপনার স্ত্রী যা করেছেন, ডিপার্টমেন্ট সেটা পছন্দ না করতে পারে। তাকে বাসায় ফিরে গিয়ে সেখানে থাকার কথা বলে দেবেন নাকি? বলতে অসুবিধা নেই আমার, কিন্তু টাপেন্স শুনবে না। ওকে চেনেন না আপনি। চিনতে শুরু করেছি মনে হয়, কিন্তু শত্রুপক্ষ যদি টের পায়। শুধু আপনি না, আপনার স্ত্রীও বিশেষ একটা উদ্দেশ্যে হাজির হয়েছেন লিয়া হ্যাম্পটনে। কথা শেষ না করে থেমে গেলেন মিস্টার গ্রান্ট। বুঝতে পারছি, বলল টমি, কিন্তু সবসময় একসঙ্গে কাজ করাটা বোধ হয় লেখা আছে আমাদের কপালে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা গল্প গুপ্তচর এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে আজ।